সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা ও বিশ্বাস ভালো আছো, নিরাপদে আছো, সুস্থ আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণী ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ের দ্বিতীয় পত্র নিয়ে আলোচনা করব। এই দ্বিতীয় পত্রের একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো পরামর্শমূলক নির্দেশনা, যেটাকে আমরা বলি কনসালটেটিভ ডিরেকশন। কনসালটেটিভ ডিরেকশন তোমরা বাংলাটা থেকে আজকের যে আমাদের আলোচনার বিষয়বস্তু, এটা থেকেই বুঝতে পারো যে আসলে পরামর্শমূলক নির্দেশনা এটা দুইটা শব্দের সমন্বয়ে গঠিত। একটা হলো পরামর্শ, আরেকটা হলো নির্দেশনা। পরামর্শ আরেকটা হলো নির্দেশনা। এই দুইটা শব্দের সমন্বয়ে হলো পরামর্শমূলক নির্দেশনা। সহজে আমরা বলতে পারি যে পরামর্শমূলক নির্দেশনাটা কি। পরামর্শ করে যে নির্দেশনা দেওয়া হয় সেটাই হলো কি পরামর্শমূলক নির্দেশনা। পরামর্শ করে যে নির্দেশনা দেওয়া হয় সেটাকে বলা হয় কি পরামর্শমূলক নির্দেশনা। এখন প্রশ্ন হলো, কে কার সাথে পরামর্শ করে? কে কার সাথে পরামর্শ করে? তাহলে একটা প্রতিষ্ঠানে কতগুলো পক্ষ থাকে। ধরো যদি আমরা বলি মালিক শ্রমিক, এটা দুটা পক্ষ আছে। আবার এখানে আছে মালিক আছে, ঠিক আছে। তো মালিকের আবার নিয়োগকৃত কিছু কর্মকর্তা কর্মচারী আছে, ঊর্ধ্বতন অধস্তন আছে। তাইলে আমরা প্রথমে যদি আমরা বলি যে মালিক শ্রমিকের সাথে পরামর্শ বা শ্রমিক মালিকের সাথে পরামর্শ, দ্বিতীয়টা যদি বলি ঊর্ধ্বতন অবস্থানের সাথে পরামর্শ, তাহলে এই পরামর্শগুলো করে যখন নির্দেশনা দেওয়া হয় বা নির্দেশনা দিতে পারা যায়, তখনই সেটাকে বলা হয় কি পরামর্শমূলক নির্দেশনা। শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই আমরা এতক্ষণে আমরা এটার বিষয়বস্তুটা বুঝতে পেরেছি, ঠিক আছে। তাহলে আমরা পরামর্শমূলক নির্দেশনা বলতে কি বুঝে, যে নির্দেশনা প্রক্রিয়ায় সিদ্ধান্ত গ্রহণের পূর্বে ঊর্ধ্বতনরা অধস্তনদের সাথে পরামর্শ করে আলোচনা করে নির্দেশনা প্রদান করে, সেটাকেই বলা হয় কি পরামর্শমূলক নির্দেশনা। যদি এটাকে আমরা একটা এরকম গল্পের আকারে বলি, যেটা পরবর্তীতে একটা স্টিম বা উদ্দীপক হতে পারে। যেমন ড্রিম ফ্যাশন লিমিটেডের কর্ণধার মিস্টার বোরহান উদ্দিন দেশের স্বনামধন্য একটা তার গার্মেন্টস ব্যবসা রয়েছে। তার এই ব্যবসার দেশ বিদেশে তার প্রোডাক্টের চাহিদা রয়েছে। তো তোমরা জানো যে একটা গার্মেন্টসে অনেকগুলো বিভাগ থাকে। কি বিভাগ থেকে? উৎপাদন বিভাগ, হিসাব বিভাগ, বাজারজাতকরণ বিভাগ, আরো অনেক বিভাগ উপবিভাগ থাকে। তো এই যে বিভাগ উপবিভাগগুলোতে বিভিন্ন লোকজন কাজ করে। সাম্প্রতিক সময়ে তোমরা দেখছো সারা বিশ্বে যে কোভিড সিচুয়েশন বা প্যান্ডামিক সিচুয়েশনের কারণে ব্যবসার ধরন আস্তে আস্তে পাল্টে যাচ্ছে। তাছাড়া
মানুষের চাহিদা, রুচি, অভ্যাস দ্রুত পরিবর্তন আসছে। বাজারে নতুন নতুন প্রতিযোগীদের সংখ্যা বেড়ে যাচ্ছে। এমত অবস্থায় মিস্টার বোরহান করেন, তিনি তার যে অধস্তন আছেন, তার যে বিভিন্ন বিভাগে দায়িত্বরত আছেন, তাদের সাথে সলা পরামর্শ করে একটা সিদ্ধান্তে উপনীত হন এই কোভিড সিচুয়েশনে তিনি কিভাবে মোকাবেলা করবেন, কাকে, তার প্রতিযোগীকে কিভাবে, কে তার চাহিদা অনুযায়ী পণ্য সরবরাহ করতে পারবেন, অথবা হলো কি ব্যবসার ক্ষেত্রে তিনি কি ধরনের নীতিমালায় পরিবর্তন আনতে পারেন, তোমরা দেখেছো অনেকেই রেডিমেড গার্মেন্টসের ব্যবসা ছেড়ে এখন তারা মাস্কের ব্যবসা করছে। তাইলে ব্যবসার ধরনও তিনি পরিবর্তন আনতে পারেন। তাইলে এই যে মিস্টার বোরহানের ক্ষেত্রে গৃহীত পদ্ধতিটি বা গৃহীত নির্দেশনা, এগুলো কি পরামর্শমূলক নির্দেশনা। তাইলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই বিষয়টা আমরা বুঝতে পারলাম যে পরামর্শমূলক নির্দেশনাটা কি। যে পরামর্শমূলক নির্দেশনাটা যদি আমরা সামারাইজ করি তাহলে বলতে পারি ইহা একটা কি ব্যবস্থাপনায় একটা গণতান্ত্রিক কৌশল, যেখানে ঊর্ধ্বতন অধস্তনের সাথে, অধস্তন ঊর্ধ্বতনের সাথে আলাপ আলোচনার মাধ্যমে একটা সিদ্ধান্ত উপনীত হয়, যে সিদ্ধান্ত সকলে স্বতঃস্ফূর্তভাবে বাস্তবায়ন করে। ঠিক আছে, তো এখন আমরা দেখব যে পরামর্শমূলক নির্দেশনা কেন নেওয়া হবে। ঠিক আছে, পরামর্শমূলক নির্দেশনার দরকার কেন। তাহলে আমরা এখানে দেখছি বলে আছে পরামর্শমূলক নির্দেশনার প্রয়োজনীয়তা, অর্থাৎ পরামর্শমূলক নির্দেশনা কেন প্রয়োজন বা পরামর্শমূলক নির্দেশনার গুরুত্ব। আমরা যদি প্রথম পয়েন্টটা দেখি, তাহলে প্রথম পয়েন্টে আমরা বলছি প্রতিষ্ঠানের গণতান্ত্রিক চর্চা। আমরা সাধারণত কি দেখি প্রতিষ্ঠানে, যে প্রতিষ্ঠানে দেখি যিনি মালিক তার কথাই শেষ কথা। আবার কখনো দেখি যে যারা ঊর্ধ্বতন আছেন তারা যে নির্দেশনা দেন সেটা বাস্তবায়নই হলো শেষ কথা। এক কথায় আমরা বলতে শুনি বস ইজ অলওয়েজ রাইট। এই কথাটা আমরা বলতে প্রায় শুনি যে বস ইজ অলওয়েজ রাইট। আমরা শুনি যে বস ইজ অলওয়েজ রাইট, অর্থাৎ কি, অর্থাৎ হলো বস যেটা বলবে সেটাই সঠিক। এক কথায় বলতে গেলে সেখানে স্বৈরাচারী ব্যবস্থা করে। কিন্তু প্রতিষ্ঠানে গণতান্ত্রিক চর্চা হয় পরামর্শমূলক নির্দেশনার মাধ্যমে। কিভাবে, যে অন্যের কথা শোনা, অন্যের মতামতের প্রতি শ্রদ্ধা আকর্ষণ করা, সংখ্যাগরিষ্ঠের মতামতকে মূল্য দেওয়া, এগুলো গণতান্ত্রিক চর্চার বিষয়। প্রতিষ্ঠানে যদি গণতান্ত্রিক চর্চাগুলো অব্যাহত থাকে, প্রতিষ্ঠানে একটা আন্তদ্বন্দ্ব বা যে কলহল, এই কলহল থাকে না। তো প্রতিষ্ঠানে সবাই সবার মতো করে কাজ করে, ফলে প্রতিষ্ঠান আস্তে আস্তে উন্নতির দিকে ধাবিত হয়। এরপরে দেখা যাচ্ছে যে লেখা আছে কি ঊর্ধ্বতনের ক্ষেত্রে গুরুত্ব। তাহলে ঊর্ধ্বতনের ক্ষেত্রে গুরুত্ব কি, আমরা জানি ঊর্ধ্বতনরা সবসময় কি করে, অধস্তনদেরকে পরামর্শ দিয়ে থাকে বা নির্দেশনা দিয়ে থাকে। তাহলে এখন যদি কোনো কারণে সেই নির্দেশনা ফেল হয় বা ওই নির্দেশনার কারণে প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়, তখন অনেক এতে ঊর্ধ্বতনের উপর দোষ চাপে। এক্ষেত্রে ঊর্ধ্বতনরা পরামর্শমূলক নির্দেশনার মাধ্যমে কি করতে পারেন, যে হলো কি অধস্তনদের সাথে আলোচনা করতে পারেন। তা আলোচনা করলে যেটা হয়, সবার সম্মিলিত
একটা মতামত বা সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এতে প্রতিষ্ঠান কোনো কারণে ক্ষতিগ্রস্ত হলেও ক্ষতিগ্রস্ত হলেও শুধুমাত্র অধস্তনদের ঘাড়ে ঊর্ধ্বতনদের ঘাড়ে দায়িত্ব চেপে বসে। যে কারণ অধস্তনরা সবসময় বলে যে বসের নির্দেশ আমরা পালন করেছি মাত্র। আলাপ আলোচনার মাধ্যমে হলে এই কথাটি আর তখন বলা যায় না। তাহলে অর্থাৎ এক কথা যে বলি যে এখানে অধস্তন এবং ঊর্ধ্বতনদের হলো যে চিন্তা চেতনার ফসলের মাধ্যমে এগুলি কি নির্দেশনা দ্বারা। তাহলে আরেকটা হলো অধস্তনদের ক্ষেত্রে গুরুত্ব। অধস্তনদের একটা অভিযোগ যে সব সময় থাকে যে ঊর্ধ্বতনরা আমাদের মতামতের কোনো প্রাধান্য দেয় না। মতামতের প্রাধান্য না দেওয়ার কারণে মানে তখন তাদের কাজের মধ্যে আগ্রহ থাকে না। এক কথায় বলতে গেলে কাজে ভাটা পড়ে যায়, প্রতিষ্ঠানের প্রতি তারা মনোযোগী হয় না। যদি তাদের মতামতের প্রাধান্য দেওয়া হয় অর্থাৎ পরামর্শমূলক নির্দেশনা করা হয়, তাইলে তারা ঊর্ধ্বতনদের সাথে আলাপ আলোচনা করতে পারে। এতে তারা অনেক কিছু অভিজ্ঞতা শিখতে পারে, অভিজ্ঞতার বিনিময় হয়। ফলে অধস্তনরা কাজের ক্ষেত্রে সাহসী হয়, তারা মনোযোগ সহকারে কাজ করতে পারে। সর্বশেষ আমরা যে বলছি নির্দেশনার বিষয়বস্তুর প্রতি আকৃষ্ট করা। হ্যাঁ, যে নির্দেশনার বিষয়বস্তুটা হলো এরকম, অনেক সময় দেখা যায় যে যে বিষয় সম্পর্কে নির্দেশনা দেওয়া হয়েছে সেটা সম্পর্কে যদি আলাপ আলোচনা না করা হয় তখন ওই বিষয়টার প্রতি হলো অধস্তনদের একটা ভীতি জন্মায়, একটা অনাগ্রহ সৃষ্টি হয়। ফলে কাজটি সুন্দর বা সুচারু রূপে সম্পাদন হয় না। তাহলে এই ক্ষেত্রে দেখা যায় যে যদি পরামর্শ করে ওই নির্দেশনাটা বাস্তবায়ন করা হয় তাহলে ওই নির্দেশিত বস্তুর প্রতি অধস্তনদের একটা আকৃষ্টতা থাকে, ঊর্ধ্বতনরাও মনোযোগী থাকে। ফলে দেখা যায় ওই কাজটা সুন্দর সুচারুরূপে সম্পাদন হয়। তো প্রিয় বন্ধুরা, আমরা তাহলে এখন শিখলাম যে পরামর্শমূলক নির্দেশনার প্রয়োজনীয়তাটা কি। তাহলে প্রয়োজনীয়তাটা হলো আমরা যদি বলি গণতান্ত্রিক চর্চা, ঊর্ধ্বতনদের গুরুত্ব, অধস্তনদের গুরুত্ব এবং বিষয়বস্তুর প্রতি নির্দেশিত বিষয়বস্তুর প্রতি হলো কি ঊর্ধ্বতন অধস্তন দুইটাকে কি করা, আকৃষ্ট করা। তাহলে আমরা দেখবো এখন যে পরামর্শমূলক নির্দেশনার সুবিধা। পরামর্শমূলক নির্দেশনার ক্ষেত্রে কি কি সুবিধা আছে আমরা প্রথমেই যদি বলি যে সহযোগিতামূলক মনোভাব সৃষ্টি। তো আমরা প্রয়োজনীয়তার ক্ষেত্রে দেখেছি যে ঊর্ধ্বতনদের গুরুত্ব, অধস্তনদের গুরুত্ব। তাহলে এখানে সব পরামর্শমূলক নির্দেশনা মূলত যে অভিজ্ঞতার বিনিময়, জুনিয়র সিনিয়র ঊর্ধ্বতন অধস্তনের মধ্যে অভিজ্ঞতার বিনিময় হয়। ফলে দেখা যায় যে একে অপরকে শিখায়, আবার একে অপরের কাছ থেকে শিখে। ফলে উভয়ের মধ্যে একটা সহযোগিতামূলক মনোভাব তৈরি হয়। একে অপরের প্রতিদ্বন্দ্বী বা প্রতিযোগী না হয়ে একে অপরের সহযোগী হয়, যেটি প্রতিষ্ঠানের জন্য খুবই গুরুত্বপূর্ণ। একটা প্রতিষ্ঠানের উন্নয়নের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ যে ঊর্ধ্বতন অধস্তনদের মধ্যে সহযোগিতামূলক মনোভাব পোষণ করা। তো পরামর্শমূলক নির্দেশনা, যেহেতু পরামর্শ করে এখানে নির্দেশনাটা গ্রহণ করা হয়, তো সেক্ষেত্রে ঊর্ধ্বতন এবং অধস্তনদের মধ্যে একটা সহযোগিতামূলক মনোভাব তৈরি হয়। দ্বিতীয়টা হলো সহজ নিয়ন্ত্রণ বা সহজ তত্ত্বাবধান। তো নির্দেশনার ক্ষেত্রে দেখা যায় যে পরামর্শমূলক নির্দেশনার ক্ষেত্রে খুঁটিনাটি সকল বিষয় নিয়ে আলাপ আলোচনা করে নির্দেশনাটা দেওয়া হয়। কে দেয়? ঊর্ধ্বতন অধস্তনকে দেয় বা মালিক শ্রমিকদেরকে দেয়। এর ফলে দেখা যায় যে কাজের প্রতি সহজে নিয়ন্ত্রণ করা যায়।
কিভাবে নিয়ন্ত্রণ করা যায়? মালিক তো যেহেতু বিষয়টা আগে শ্রমিককে বুঝিয়ে দিয়েছে, তখন হলো কি কাজের ধরনটা কি হবে, কতটুকু পরিধি হবে, কোথায় গিয়ে শেষ হবে, কত সময়ের মধ্যে করতে হবে। তো এই বিষয়গুলো আগে থেকে এগুলো যে সব সঠিক করে থাকে, যার কারণে দেখা যায় যে নিয়ন্ত্রণ করাটা ঊর্ধ্বতনের পক্ষে বা মালিকের পক্ষে সহজ হয়। এবং যারা অধস্তন থাকেন তাদেরও মধ্যেও একটা টাইম বাইন্ডিং থাকে বা হলো যে একটা পরিধি থাকে যে এই সময়ের মধ্যে আমাকে এইটুকু কাজ সম্পাদন করতে হবে, এই সময়ের মধ্যে আমাকে এটা শেষ করতে হবে। ফলে পরামর্শমূলক নির্দেশনার ক্ষেত্রে দেখা যায় যে সহজেই যে নিয়ন্ত্রণ করা যায়। লাস্টে 3 নম্বর যেটা পারস্পরিক সম্পর্কের উন্নয়ন। পারস্পরিক সম্পর্কের উন্নয়ন আমরা সাধারণত জানি যে মালিকরা সব সময় শ্রমিকদেরকে ফাঁকিবাজ মনে করে। ফাঁকিবাজ মনে করে মালিকরা শ্রমিকদেরকে চোর মনে করে, আর শ্রমিকরা মালিকদেরকে সবসময় স্বৈরাচার মনে করে, শোষণকারী মনে করে, নির্যাতনকারী মনে করে। কিন্তু পরামর্শমূলক নির্দেশনার ক্ষেত্রে এটা কখনোই গড়ে ওঠে না। কারণ পরামর্শমূলক নির্দেশনাই হলো যে এমন একটা নির্দেশনা যেখানে মালিক শ্রমিক ঊর্ধ্বতন অধস্তন একে অপরের সাথে পরামর্শ করে নির্দেশনা গ্রহণ করে। অর্থাৎ একটা পরিকল্পনা যখন নেওয়া হয়, সেই পরিকল্পনা কিভাবে বাস্তবায়ন হবে, তো সেক্ষেত্রে উভয় পক্ষ একে অপরের সাথে পরামর্শ করে সেটা বাস্তবায়ন করে। ফলে উভয়ের মধ্যে যে দ্বন্দ্ব বা একে অপরের প্রতি যে খারাপ বা বিদ্বেষমূলক মনোভাব পোষণ করা, এই বিদ্বেষমূলক মনোভাব পোষণগুলো থাকে না, যেই কারণে পরামর্শমূলক নির্দেশনা মাধ্যমে সহজে বাস্তবায়ন হয়। তো পরামর্শমূলক নির্দেশনার মাধ্যমে একে অপরের প্রতিদ্বন্দ্বী না হয়ে একে অপরের সহযোগী হয়, যে কারণে এটা পরামর্শমূলক নির্দেশনা বাস্তবায়ন সহজ হয়। লাস্টে যেটা আমরা দিয়েছি স্বেচ্ছাচারিতা হ্রাস। স্বেচ্ছাচারিতা হ্রাস, হ্যাঁ, অটোক্রেটিক লিডারশিপে দেখা যায় যে লিডার কারো কথাই শুনেন না, নিজের ইচ্ছা মতো হলো কাজ বাস্তবায়ন করে। তো এক্ষেত্রে এখানে আর হলো সেই ধরনের একটা ব্যবস্থা নাই, যে ব্যবস্থার মাধ্যমে কি করা হবে, যে ব্যবস্থার মাধ্যমে হলো সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এখানে অবশ্যই হলো কি পার্টিসিপেটরি ম্যানেজমেন্ট, একে অপরের সাথে সহযোগিতামূলক মনোভাব পোষণ করে, ফলে এখানে স্বেচ্ছাচারিতা আসে। তো পরামর্শমূলক নির্দেশনার আর একটু অংশ আছে, সেটা হলো পরামর্শমূলক নির্দেশনার অসুবিধাটা কি? সুবিধার পাশাপাশি যেখানে সুবিধা আছে সেখানে অবশ্যই কিছু অসুবিধা আছে। এখন আমরা যদি অসুবিধাগুলো দেখি, সেটা প্রথমে একটা যেটা বলবো সেটা হলো সময় সাপেক্ষ। হ্যাঁ, 1 নম্বর হলো সময় সাপেক্ষ। ঊর্ধ্বতন অধস্তনদের সাথে আলোচনা, মালিক শ্রমিকদের সাথে আলোচনা করার জন্য একটা সময়ের বিষয় লাগে। অনেক সময় দেখা যায় যে খুব দ্রুততার সাথে পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। সেক্ষেত্রে এই পরামর্শমূলক নির্দেশনা সময় সাপেক্ষ ব্যাপার হয়ে দাঁড়ায়। তো সময় সাপেক্ষ ব্যাপার হওয়ার কারণে সেটি বাস্তবায়নের ক্ষেত্রে হলো দৃঢ় গতি দেখা যায়, যার কারণে প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হতে পারে। তো এই জন্য পরামর্শমূলক নির্দেশনা সকল ক্ষেত্রে কার্যকর এটা বলা যাবে না। কারণ যে সকল ক্ষেত্রে প্রতিষ্ঠানকে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে হয়, সেক্ষেত্রে এই সিদ্ধান্তটি বা এই নির্দেশনাটি অকার্যকর। 2, অবাধ্যতা সৃষ্টি করে। আমরা জানি যে পরামর্শমূলক নির্দেশনার ক্ষেত্রে কি করা হয়? পরামর্শমূলক নির্দেশনার ক্ষেত্রে ঊর্ধ্বতন অধস্তনদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করে।
তো ঊর্ধ্বতন অধস্তনদের সাথে আলোচনা যখন সিদ্ধান্ত গ্রহণ করেন, অধস্তনরা তারা প্রতিষ্ঠানের একটা বড় অংশ মনে করেন, নিজেদেরকে বড় অংশ মনে করেন। তারা মনে করেন আমরা যদি সিদ্ধান্ত না দিই তাহলে কাজটা বাস্তবায়ন হবে না, যেটা তাদের মধ্যে এক ধরনের অবাধ্যতা সৃষ্টি করে। আর অবাধ্যতার সৃষ্টির কারণে দেখা যায় যে এগুলো কি প্রতিষ্ঠানে নানা ধরনের গোলযোগ তৈরি হয়, যেটা হলো কি একটা সময় টোটাল প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা দেখা দেয়। মোট কথা হলো অধস্তনরা অনেক সময় এই পরামর্শমূলক নির্দেশনার ক্ষেত্রে তাদেরকে নিয়ন্ত্রণ করা যায় না, ফলে তারা কি হয়ে যায়, অবাধ্য হয়ে যায়। এটা আরেকটা বিষয় হলো ব্যয় বৃদ্ধি করা। ব্যয় বৃদ্ধি করা, যেহেতু এটা সময় সাপেক্ষ ব্যাপার, সেহেতু এটা ব্যয় বৃদ্ধি করে। কার্যকর করতে গিয়ে সবার সাথে আলোচনা সলা পরামর্শ করতে হয়, সভা আহ্বান করতে হয়, শ্রমগণ্ড অপচয় সহ বিভিন্নভাবে এটা ব্যয় বৃদ্ধি করে। সর্বশেষ আমরা যেটা বলবো সেটা হলো সিদ্ধান্ত বাস্তবায়নে বিলম্ব। সিদ্ধান্ত বাস্তবায়নে বিলম্ব, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। পরামর্শমূলক নির্দেশনার অন্যতম বড় সমস্যা হলো সিদ্ধান্ত বাস্তবায়নে বিলম্ব ঘটায়। অধস্তনরা সিদ্ধান্ত বাস্তবায়নের চেয়ে নিজেরা আলাপ আলোচনা করতে বা অপ্রয়োজনীয় অবান্তর বিষয়, অপ্রাসঙ্গিক বিষয় নিয়ে আলাপ আলোচনা করতে ভালোবাসে। ফলে দেখা যায় যে এগুলো কি এই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে কঠিন হয়ে দাঁড়ায়। তো সুতরাং আমরা বলবো যে পরামর্শমূলক নির্দেশনার যেরকম সুবিধা আছে অসুবিধা আছে, তো সুতরাং অসুবিধা কাটিয়ে যদি সুবিধাগুলো ভালোভাবে গ্রহণ করা যায় তাহলে পরামর্শমূলক নির্দেশনা একটা উত্তম পদ্ধতি। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা এই পরামর্শমূলক নির্দেশনা বা কনসালটেটিভ ম্যানেজমেন্ট সম্পর্কে আলোচনা করলাম। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তোমরা যখন অনার্সে অবতীর্ণ হবা বা বিবিএ এমবিএ করবা, তখন এই কনসালটেটিভ ম্যানেজমেন্ট, পার্টিসিপেটরি ম্যানেজমেন্ট পড়বা, কনসালটেটিভ ডিরেকশন পড়বা, তখন দেখবা যে তোমরা এই বিষয়ে আরো অগাধ জ্ঞান লাভ করবে। সুতরাং এটা তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়। শিক্ষার্থী বন্ধুরা, তো বিষয়টা ভালো করে পড়বে। কেমন হলো বা কোনো বিষয় না বুঝতে পারলে কমেন্ট সেকশনে জানাবে, ঠিক আছে? তো ভালো থাকবে, সুন্দর থাকবে, এই প্রত্যাশায় আজকের মতো শেষ করলাম। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।